নমস্কার, আমি রাইমা ভট্টাচার্য আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। আজকের ভিডিওতে আমি সেই সব টিপসের কথা বলবো, বা সেই সব রাস্তার কথা বলবো, বা সেই সব হ্যাবিটসের কথা বলবো যেইগুলো ফলো করলে আপনি আপনার ভেতরের মা দুর্গাকে আনলক করতে পারবেন। আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই মা দুর্গার অবস্থান রয়েছে, মা দুর্গার শক্তির অবস্থান রয়েছে। বিশেষ করে আমরা যারা বাঙালি মেয়েরা, তাদের মধ্যে তো মা দুর্গার এক অংশ প্রবল। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গে দেবী পুজো সব থেকে বেশি হয়, আমরা দেবী উপাসনা সব থেকে বেশি করি। আমাদের ঘরে ঘরে মা কালী, মা তারার ছবি রয়েছে, যাদের আমরা পুজো করি, নিত্য পুজো করি। কারুর কারুর বংশগতভাবে হয়তো মা কালীর পুজো হয়, মা দুর্গার পুজো হয়। তেমনই তারাপীঠ, কালীঘাট আমাদের কাছে এক বড় শ্রদ্ধার জায়গা। এবং শুধু আমরা নই, দেশের নানা প্রান্ত থেকে যারা দেবী উপাসক, তারা আমাদের এই কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গে আসে দেবীর কাছে নিজের মনস্কামনা জানানোর জন্য এবং পুজো দেওয়ার জন্যে। তাই বলা হয় বাংলার মেয়েদের মধ্যে, প্রত্যেকটি মেয়েদের মধ্যে সে দেবী সত্তা আছে, এবং তাদের ভেতরে সেই মা দুর্গার সেই ক্ষমতা, তার সেই রূপ, তার সেই পাওয়ার, তার সেই অথরিটি, তার সেই শক্তি, তার সেই ফাইটিং অ্যাটিটিউড, সবগুলো অন্য রাজ্যের মেয়েদের থেকে অনেক অনেক বেশি। এটা হয়তো আপনারা বলতে পারেন যে আমি বায়াসড, কারণ আমি একজন বাঙালি বলে। কিন্তু আপনারা যদি সত্যি কোথাও না কোথাও ভেবে দেখেন, তাহলে দেখবেন অন্য মেয়েদের থেকে আমাদের বাংলার মেয়েরা অনেক বেশি মা দুর্গার আদলে গড়া, জন্মগতভাবেই। কারণ তারা ছোটোবেলা থেকেই ইন্ডিপেন্ডেন্ট, তাদের নিজের একটা মাইন্ড আছে, তারা প্রচণ্ড বুদ্ধিমতী। তৃতীয়, তারা লড়াই করতে ভয় পায় না। চতুর্থ, তারা দিতে ভয় পায় না। মা দুর্গা মায়ের মতো ভালো মমতা, ভালোবাসা দেয়। তাই অন্য লোকেদেরও আপন করে নেওয়ার ক্ষমতা বাঙালিদের থেকে আর অন্য কারোর নেই। এবং পঞ্চম, ভয় না পাওয়া, নিডার একদম। আর এটা যদি আমি বলি, আমাদের যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু একজন মহিলা। তো সব দিক থেকেই মহিলা বা নারী সত্তা আমাদের এই বাংলায় অনেক বেশি। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাব আমার মূল টপিকে। সেটা হচ্ছে আপনি কিভাবে নিজের ভেতরের মা দুর্গাকে বাইরে আনবেন এবং মা দুর্গার শক্তির সাথে কিভাবে কাজ করে আপনি নিজের জীবনকে বেটার করবেন। তাহলে শুরু করা যাক। তো প্রথম 1 নম্বর হচ্ছে মহাদেব। মানে দেখুন, এই ভিডিওটা আমি স্পেসিফিক্যালি মেয়েদের জন্য বানাচ্ছি। মহাদেব কেন বললাম? কারণ হচ্ছে মা দুর্গার অর্ধেক হাফ হচ্ছে মহাদেব, ভোলে বাবা। আপনার চারিপাশে যে পুরুষেরা রয়েছে, সেটা আপনার বাবা হতে পারে, সেটা আপনার ভাই হতে পারে, দাদা হতে পারে, বন্ধু হতে পারে, স্বামী হতে পারে, বা ছেলে হতে পারে। আপনাদের চারিপাশের যে পুরুষরা রয়েছে, তারা কিন্তু ডিটারমাইন অনেকটা ভাগ করে যে আপনি আপনার জীবনকে কিভাবে চালাবেন। এখনই ভিডিওটা অফ করবেন না, দাঁড়ান, আমি কি বলতে চাইছি সেটা একটু শুনে নিন। যদি আপনার কিছু ভুল মনে হয়ে থাকে যে আমি কিছু ভুল বলেছি, তাহলে অফকোর্স ভিডিওটা অফ করে বেরিয়ে যাবেন। আপনাদের চারিপাশে যে পুরুষেরা রয়েছে, তারা আপনাদেরকে ছোটোবেলা থেকে আপনাদের কীরকম মাইন্ডসেট হবে, কীরকম আপনি সাহসী হবেন না ভয় লুকিয়ে থাকবেন, নাকি আপনি সেই ফ্রিডমটা পাবেন, সেটা অনেকটাই পুরুষেরা আপনার চারিপাশে ডিপেন্ড করে। দেখুন, বাবাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ভাইকেও আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা চেঞ্জ করতে পারি যে মানুষগুলো আমার চারিপাশে রয়েছে, আমাদের বন্ধুদের, যেসব পুরুষ বন্ধুদের সাথে আমরা ওঠা বসা করছি, আমাদের স্বামী, যে আমাদের বয়ফ্রেন্ড বা আমাদের হাজব্যান্ড, তাদেরকে। এবং আমরা যারা মা, তারা নিজের ছেলেকে ভালো শিক্ষা দিতে পারি যে মেয়েদেরকে কিভাবে ট্রিট করতে হয়, যে মেয়েরাও সমান ভাগে অধিকারী প্রত্যেকটা ক্ষেত্রে।
আজকে আমরা মেয়েরা কর্মক্ষেত্রে অনেক সময় এগোতে পারি না, কারণ আমাদের চারিপাশের পুরুষেরা আমাদেরকে এগোতে দেয় না। দেখুন, এটা সব ক্ষেত্রে নয়, কিন্তু আজকালকার দিনের বেশিরভাগ পুরুষেরাই মেয়েদেরকে সাপোর্ট করে, মেয়েদেরকে নতুনভাবে নিজের জীবন ইন্ডিপেন্ডেন্টলি বাঁচার জন্য উৎসাহিত করে, তাদেরকে পথ দেখায়। তাহলে শুরু করা যাক আজকের টপিক। ফার্স্ট পয়েন্ট, নেভার ফিল ইয়োর সেলফ ইনফিরিয়ার বিকজ অফ ইয়োর জেন্ডার। নিজের জেন্ডারের জন্যে কখনো নিজেকে ছোটোভাবে দেখবেন না বা হীনমন্যতায় ভুগবেন না। আপনি মেয়ে বলে কোনো কর্মক্ষেত্রে আপনি কম না, কারুর থেকে কম না। আপনার সমান অধিকার রয়েছে এবং আপনি সেই কাজ করে দেখাতে পারেন। আজকে মিলিটারিতেও কিন্তু মহিলা সংখ্যা অনেক বেশি পুরুষদের থেকে। তাহলে তারা, সেই মহিলারা মিলিটারির মতো এমন একটা পরিশ্রমিক, যেখানে হাড় ভাঙা খাটনি করতে হয়, এত সাহসের পরিচয় দিতে হয়, নিজের জীবন বাজি রেখে দেশের জন্য রক্ষা করতে হয়, সেইখানে মহিলারা পা দিয়েছে এবং সেখানে তারা সাকসেস পেয়েছে। তাহলে আপনি ভয় পাবেন? আপনি কোথাও কোনো কর্মক্ষেত্রে আপনি এক পাও এক চুলও ছেলেদের থেকে কম না। সেই কথাটা সবসময় নিজের মাথায় রাখবেন যে আপনি মহিলা বলে কোনো কর্মক্ষেত্রে আপনি কম, বা আপনাকে সবসময় একটা ছেলের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, বা এই কাজটা একটা ছেলেই করতে পারে, আমি করতে পারি না, সেটা কখনো মাথায় আনবেন না। কারণ আপনি যদি সবসময়, আপনি হয়তো একটা কোনো কর্মক্ষেত্রে, একটা কর্পোরেট সার্কেলে ঢুকেছে, সে কারণে তো আপনার অ্যানালিটিক্সের কাজ, আপনি প্রথমেই যদি ঢুকে ভাবেন যে এমা এখানে তো কোনো মেয়ে নেই, আমি একা মেয়ে, আমি কি পারবো এদের সাথে, অ্যানালিটিক্সের কাজ তো খুব ব্রেন লাগিয়ে করতে হয়, আমি কি পারবো, তাহলে আপনি কোনোদিনই পারবেন না। এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ আসবে যে আপনি খুব আন্ডার কনফিডেন্ট, আপনার বডি এরকম কুঁচকে যাবে, আপনি কথা আস্তে আস্তে বলবেন, আপনার ভিতরে সেই কনফিডেন্সটা আসবেই না। আপনি কিছু কাজ করার আগেই আপনি হেরে যাবেন। সেখানেই আপনি সাপোজ, যেরকম লোকে বলে, টিপিক্যালি বলে যে মেয়েরা অঙ্কে ভালো হয় না। হ্যাঁ, অনেক সময় সেটা সত্যি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সত্যি নয়। আমার যে অঙ্কের টিচাররা ছিল, তারা দুজনেই টিচার ছিল, তারা দুজনেই সরকারি চাকরি করেন এবং তারা দুজনেই মহিলা। আমি দুই মহিলার কাছে অঙ্ক শিখেছি। তারা অঙ্কে প্রচণ্ড ভালো এবং সরকারি চাকরি করেন এবং 11-12 স্টুডেন্টদেরকে তারা পড়ায় সরকারি দপ্তরে। এবার আপনারা জানেন যে সরকারি চাকরি পেতে গেলে খুব ভালো স্টুডেন্ট না হলে সরকারি চাকরি পাওয়া কিন্তু সম্ভব নয়, এবং তারা খুব ভালো টিচার এবং তারা দুটো মহিলা। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেখানে অঙ্কের কাজ থাকে, অ্যাকাউন্টেন্সির কাজ থাকে, এত ডিফিকাল্ট যেগুলো মেয়েদের সাথে কখনো অ্যাসোসিয়েটই করা হয় না, সেখানে বড় বড় সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মেয়েরা হচ্ছে। তাহলে ভেবে দেখুন, আপনি যদি এবং সেটা কিন্তু শুধু কর্মক্ষেত্রে না, সেটা যে কোনো ব্যক্তিগত জীবনেও, কোথাও আপনি কোনো একটা জায়গায় গেছেন, সেখানে হয়তো বেশিরভাগ মেয়েরা নেই, সেখানে ছেলেরা রয়েছে। আপনি যদি প্রথমেই সেখানে ঢুকে এমন একটা আমার মনোভাব চলে, আপনি নিজেকে আন্ডার কনফিডেন্ট মনে করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সেখানেই হেরে যাবেন। আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন না। আপনি যখনই যেখানে যাবেন না কেন, সেটা আপনার বাড়ির সিচুয়েশানে হতে পারে, সেটা আপনার কেরিয়ারের সিচুয়েশানে হতে পারে, হয়তো আপনার বাড়ির সিচুয়েশানে কোনো হয়তো ডিসকাশন চলছে, হয়তো সব ছেলেরা ওখানে, বাড়ির ছেলেরা সব ডিসকাশনে অংশগ্রহণ করছে যে বাড়িতে কী ডিসিশন নেওয়া হবে। আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে গিয়ে সাহসের সাথে নিজের পয়েন্টটাকে ওখানে জানান, কারণ আপনারও অধিকার আছে, আপনিও ডিসিশন নিতে পারেন, আপনারও বুদ্ধি রয়েছে, আপনিও কি হতে পারে কি না হতে পারে ফ্যামিলির জন্য কারেক্ট, সেটা আপনারও একটা বলার, একটা মতামতের একটা জায়গা রয়েছে। হয়তো আপনি যে কথাটা আপনি বলবেন, সেই কথাটা হয়তো বাকিরা কেউ ভেবেই দেখেনি এখনো পর্যন্ত। আমার মনে আছে, আমি আমার একটা এক্সাম্পল দিই, পাবলিক স্পিকিংটা কম্পিটিশনে আমার কলেজ থেকে আমার নাম দিয়েছিল। তো ওখানে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, ওটা ওই ডিস্ট্রিক্ট বেসিসে পাবলিক স্পিকিং কম্পিটিশন হচ্ছিল, তারপরে অল ইন্ডিয়া। তো এরকম স্টেপ বাই স্টেপ থাকে। তো আমার ক্লাস থেকে, আমাদের ক্লাসের যে দুটো টপার, তাদের নাম এবং আমার নাম দেওয়া হয়েছিল পাবলিক স্পিকিংয়ের জন্য, কারণ তার আগে আমরা একটা প্রেজেন্টেশন করেছিলাম কলেজের একটা ক্লাসে। তো সেটা খুব পছন্দ আসে আমাদের প্রফেসরদের। আমার প্রফেসরদের মধ্যেই একজন, তিনি
নাম দেন এবং আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করে একটা ওখানে একটা রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল সেখানে। তো আমরা ফর্ম ফিল আপ করি এবং কি হয়েছিল যে আমার ফর্মটা ওখানে সিলেক্টেড হয়ে যায় এবং বাকি আমাদের ক্লাসের যে দুটো ছেলে ছিল তার ফর্মটা সিলেক্টেড হয় না। তো আমি যখন মানে কম্পিটিশনে যাই তখন আমি গিয়ে দেখি যে ওখানে কম্পিটিশনে বেশিরভাগ সব ছেলেরা, মেয়েরা আছে কিন্তু হাতে গোনা কয়েকজন, এবং ওদের ভেতরে সব থেকে ছোটো ইয়াংগেস্ট হচ্ছে আমি এবং আরও 1-2 জন ছিল যারা আমার বয়সী অন্য ডিপার্টমেন্ট থেকে ছিল আমাদের কলেজেরই। এটা কিন্তু ইন্টার কলেজ হচ্ছিল। তো সেখান থেকে সব মানে বড় বড় কলেজ থেকে সেখানে এসছিল, মানে ধরুন যাদবপুর থেকে এসছিল, আশুতোষ কলেজ থেকে এসছিল, মৌলানা আজাদ কলেজ থেকে এসেছিল, ল কলেজ থেকে এসছিল, আর তারা সবাই আমার সিনিয়র। মানে বেশিরভাগ সবাই কেউ মাস্টার্স করছে, কারোর মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, কেউ হয়তো ফাইনাল ইয়ার গ্র্যাজুয়েশনের, আর আমি তখন গ্র্যাজুয়েশনের একদম মানে ফার্স্ট ইয়ারে ছিলাম। তো আমি যখন ওখানে গেলাম, আমি যখন ওখানে ঢুকলাম হলে, প্রথম কথা অপরিচিত ব্যক্তি, আমি প্রথম কোনো মানে সেরকম কম্পিটিশানে গিয়েছিলাম যেখানে আমার মানে বন্ধুদের কারোর পড়েনি বা আমার ডিপার্টমেন্ট থেকে কারোর পড়েনি। তো সেখানে গিয়ে না আমি খুব মানে ভয় পাইনি। আমি ঢুকেই আমার মনে হয়েছিল ইয়েস ভালো লাগবে, এতজন এত মানুষ এসছে, আমার থেকে এত বড় বড় মানুষ এসছে, আর আমি মানে আমাদের ক্লাসের কেউ আসেনি, আর আমি হচ্ছে একটা মাত্র মেয়ে যে আমার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছে। মানে ভয় পাওয়ার বদলে আমি মানে আরও এক্সাইটেড হয়ে গেছিলাম, আরও যেন আমার মানে এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো যে আমার ডিপার্টমেন্টকে আমি একমাত্র মেয়ে, কোনো ছেলে আসেনি, কোনো মেয়ে আসেনি, আমি শুধু মানে রিপ্রেজেন্ট করবো আমার ডিপার্টমেন্টকে। মানে একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল, যেন পুরো কলেজের দায়িত্ব আমার ওপর, আর আমি খুব খুশি। এবং ওই রুমে বেশিরভাগ সব ছেলে ছিল, তারা খুব ভালো, তারা প্রেজেন্টেশন করছিল, কারণ তাদের আরও অনেক প্র্যাকটিস ছিল, তারা এরকম কম্পিটিশানে প্রত্যেকবার আরও গেছে, তো তাদের এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু আমার ছিল না। আমি তো কখনো আমি কলেজে করেছি, স্কুলে করেছি, কিন্তু ইন্টার কলেজ এরকম তো কখনো করিনি, বা ইন্টার ডিস্ট্রিক্ট এরকম কখনো করিনি। তো সেখানে গিয়ে আমি বলেছি এবং আমার মানে কোনো মানে অসুবিধাই হয়নি, আমি মানে এত খুশি ছিলাম। তো আমি যদি প্রথমেই ওটা ভেবে নিতাম যে আমার কলেজ থেকে আমার চেনা কেউ আসেনি, এত অপরিচিত লোকের ভেতরে আমি একা মেয়ে, আমি সবার ছোট, আমি কি করে পারবো, আমার প্রিপারেশান নেই, তাহলে কিন্তু আমি ওখানে গিয়ে বলতেই পারতাম না। এবং অনেক এমন হয়েছে, আমি নিজের চোখে দেখেছি যে ওই কম্পিটিশানেই একটা ছেলে উঠেছে বা একজন মেয়ে উঠেছে, তারা গিয়ে বলতে গিয়ে সবার সামনে স্টেজের উপর দাঁড়িয়ে, মঞ্চের উপর দাঁড়িয়ে বলতে গিয়ে তাদের গলা কেঁপে গেছে এবং তারা চলে এসছে স্টেজ থেকে, তারা বলতেই পারেনি। তো আমার এতগুলো কথা বলার শুধু একটাই সারমর্ম, যে নিজের জেন্ডারকে কখনো নিজের উইকনেস ভাববেন না, স্ট্রেংথ মনে করুন। আর যদি সেটাও না মনে করুন, কিচ্ছু মনে করতে হবে না। মনে করুন যে আর বাকি ছেলেগুলো যেরকম গেছে, আমিও সেরকম সেখানে গেছি, তারাও যেরকম কম্পিট করবে, তাদের মেরিট অনুযায়ী তারা যেরকম একটা পজিশন পাবে, আমারও সেই মেরিট থাকলে, আমার সেই ক্যারেক্টার থাকলে, আমার প্রিপারেশন যদি ঠিক থাকে, তাহলে আমিও সমানভাবে তাদের পায়ে পাল্লা দিয়ে তাদের সাথে কম্পিট করতে পারি এবং জিততেও পারি। সেই মনোভাবটা রাখবেন। এটা আমার ফার্স্ট পয়েন্ট। এবার চলে যাওয়া যাক সেকেন্ড পয়েন্টে। এই পয়েন্টটা হচ্ছে, ডোন্ট ফিল সরি ফর ইয়োরসেলফ। ডোন্ট ফিল সরি ফর ইয়োরসেলফ। নিজের প্রতি নিজেকে কখনো কমজোর মনে করবেন না, করুণ মনে করবেন না। নিজের উপর নিজের যেন কখনো দয়া না আসে। লোকে আপনাকে কি দয়া দেখাবে, আপনার যেন নিজের প্রতি কখনো দয়া না আসে। কোনো একটা সিচুয়েশান আপনার সাথে হয়তো হয়েছে, কোনো একটা মানুষ হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এবং সেটা আপনাকে কষ্ট দিয়েছে, বাড়িতে এসে কাঁদুন, অফকোর্স কাঁদুন, কিন্তু সেটার উপর একটা লিমিট বসান, যে আমি 2 দিন কাঁদবো, আমার রাগ হলে আমি চেল্লাবো আমার মায়ের কাছে, আমি এটার জন্য বলবো, আমি দরকার পড়লে আমার রাগের চোটে আমি জিনিসও ভাঙবো, দ্যাটস ওকে। বাট 2 দিন পরে আমি আবার নিজের কাজে ফিরে আসবো, আমি আবার আমার যে ডেইলি রুটিন সেটাতে আমি ফিরে আসবো। তার সেই ডিসরেসপেক্টটা আমাকে এতটা প্যারালাইজড করে দেবে না যে আমার সারা সপ্তাহ আমি ওই কথাটা নিয়েই ভাবতে থাকছি, ওই কথাটা নিয়ে আমি কাঁদতে থাকছি, ওই কথাটা নিয়েই আমি বারবার লোকের কাছে একই জিনিস ভাঙা রেকর্ডের মতো বলতে থাকছি। ডোন্ট ফিল সরি ফর ইয়োরসেলফ। আপনি কারোর ভিকটিম না। হ্যাঁ, লোকে আছে, দেখুন এই জীবনে আপনি ভালো বলে যে লোককে ভালো হতে হবে তার তো কোনো মানে নেই। আপনি ভালো ব্যবহার করছেন বলে যে লোককে আপনার সাথে ভালো ব্যবহার করতে হবে তারও কোনো মানে নেই। এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। আর এটা আমি আমার মেয়েদের জন্য বলবো, কারণ দেখুন মেয়েরা ন্যাচারালি ইমোশনাল হয়, তাদের ভেতরে মা সত্তাটা এতটা বেশি যে তারা ইমোশনাল হয়ে পড়ে। তাদের
চট করে কোনো জিনিস কষ্ট দিয়ে ফেলে। তারা হয়তো অনেক মেয়েরা হয়তো সামনে দেখায় না, কিন্তু পরে সেটা তারা নিয়ে ভাবতে থাকে, এবং সেটা ছেলেদের সাথেও হয়। কিন্তু মেয়েরা যেহেতু চন্দ্র রুল করে তাদেরকে, তারা একটু বেশি জলের মতো হয়, মেয়েরা জলের স্রোতের মতো হয়, কখনো ওপর কখনো নিচ, কখনো জোয়ার কখনো ভাটা। তাই আপনাকে কেউ যদি খারাপ কথা, দুটো কটু কথা শুনিয়ে যায়, সেটাকে নিয়ে 10 দিন ধরে বসে থাকবেন না, এবং সেটা কী করে জবাব দিতে হয় সেটাও আপনাকে শিখতে হবে। কখনো কখনো আপনাকে বলতে হবে, আই উইল নট টলারেট দিস, আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। জোর গলায় বলতে হবে, সেই মানুষগুলোকে জীবন থেকে কাট করতে হবে, আপনাকে করতে হবে। আমরা মেয়েরা খুব গিভিং হই, আমরা অনেক সময় নিজের কথা না ভেবে অন্যের জন্য অনেক বেশি করি, সেখানে বাউন্ডারি বসাতে হবে। যেরকম একটা কথা আমি শুনেছিলাম, একজন বড় একজন এজেন্ট, একজন ইউএসের সিক্রেট সার্ভিস সিআইজে এজেন্সি আছে, মানে ওটা আমাদের যেরকম ইন্ডিয়ার সেরকম ওখানে সিআই এজেন্সি আছে, ওখানে স্পাই, যেটাকে আমরা বাংলার কথা গুপ্তচর। তো সেখানেরই আমি একজন বড় মানে একজন অফিসারের মুখে আমি শুনেছিলাম যে যখনই আপনি ডিসরেসপেক্টেড হবেন, যখনই আপনি হার্ট হবেন, তখন কখনো কখনো পুট সাম ওয়াটার ইন ইয়োর ওয়াইন অ্যান্ড লেট থিংস ফ্লো। মানে কথাটা হচ্ছে, কখনো কখনো আপনাকে শুধু আপনার খারাপ লাগলো, আপনি বাড়িতে এসে চোখের জল ফেললেন, হয়তো চিৎকার করলেন, আপনার কাছের লোকের কাছে হয়তো বিচ করলেন, তাদের ব্যাপারে খারাপ কথা বললেন, এবং সেটাকে আপনি ছেড়ে দিলেন, ইটস ওকে, চলো আমি আমার লাইফে এগোবো, ও বলেছে ঠিক আছে, আমার খারাপ লেগেছে, নাও মুভ অন। কিন্তু কখনো কখনো তিনি এটাও বলছেন যে সামটাইমস ইউ ক্যান নট অ্যালাউ পিপল টু ব্রেক ইউ টু আ পয়েন্ট ওয়্যার ইউ বিকাম ডিপ্রেসড। কখনো কখনো আপনাকে সেই বাউন্ডারিটা ড্র করতে হবে, সেই লাইনটা টানতে হবে, কারণ মানুষদের আপনি অ্যালাউ করতে পারেন না যে আপনাকে এতটা কষ্ট দিল, এমন আপনাকে হার্ট করলো যে আপনি ডিপ্রেসড হয়ে পড়লেন। তো সেখানে আপনাকে দাঁড়াতে হবে, সেখানে আপনাকে দৃঢ় হয়ে দাঁড়াতে হবে, এবং আপনার বাউন্ডারিগুলোকে শক্ত করতে হবে জীবনে, যে কে আপনার লাইফে আসবে, কার কতটুকু জায়গা, কে আপনাকে কতটুকু কথা বলতে পারবে, এবং সেটা বলে দেবে আপনার অ্যাটিটিউড, কিভাবে আপনি নিজেকে কন্ডাক্ট করছেন সেটা বলে দেবে। ওই জন্য কখনো কখনো আপনাকে সেই মানুষগুলোকে নিজের জীবন থেকে পার্মানেন্টলি কাট আউট করতে হবে, এবং যদি আপনি কাট আউট করতে না পারেন, সেগুলো হয়তো আপনার খুব কাছের আত্মীয়, তাহলে তাদের থেকে ডিস্টেন্স বানাতে হবে, আস্তে আস্তে সরে যেতে হবে। আপনাকে চিল্লে বলতে হবে না যে আজকে থেকে আমি তোমার সাথে আর সম্পর্ক রাখছি না, আজকে থেকে আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। আস্তে আস্তে আপনি যখন তাকে ইগনোর করতে শুরু করবেন না, আস্তে আস্তে তাকে জীবন থেকে আপনার অ্যাক্সেস দেওয়া শুরু করে দেবেন, আপনি যখন হোয়াটসঅ্যাপে ব্লক করে দেবেন, যখন তার ফোন তুলবেন না, যখন তার সাথে দেখা হলেও তার সাথে অপরিচিত ব্যক্তির মতো ব্যবহার করবেন, বা তার সাথে দুটো কথা বলে সেখান থেকে সরে যাবেন, বা সেই পার্টিসগুলোতে যাবেন না যেখানে সে আসছে, তখন আস্তে আস্তে সেই লোকগুলো বুঝতে পারবে যে একে আর আমি কথা শোনাতে পারবো না, একে আর আমি দমাতে পারবো না। যখন সে আপনাকে খারাপ কথা শোনাবেন, তখন আপনি পাল্টা জবাব দেবেন, এবং রেগে গিয়ে না, অফকোর্স অ্যাগ্রেসিভ হয়ে না, ট্যান্ট্রামস থ্রো করেও না, শান্ত মাথায় শান্তভাবে তাকে কথার উত্তরটা দেবেন। তখন সে বুঝবে যে একে আমি আর দমাতে পারবো না। সে আপনার বাড়ির লোক হতে পারে, সে আপনার স্বামী হতে পারে, সে আপনার বন্ধু হতে পারে, সে আপনার আত্মীয় পরিজন হতে পারে, সে আপনার ছেলে হতে পারে, ইনফ্যাক্ট সে আপনার বাবাও হতে পারে। কখনো কাউকে এত পাওয়ার দেবেন না যে সে আপনার জীবনের মেন ক্যারেক্টার হয়ে দাঁড়ায়, এবং আপনি তার চারপাশে ঘুরে বেড়ান, আপনার জীবন তার পাশে ঘুরে বেড়ান। কারোর পুতুল হয়ে থাকবেন না জীবনে, মানুষ হন। এবং মানুষের প্রথম ক্যারেক্টারিস্টিক হচ্ছে তার ইন্ডিভিজুয়ালিটি, নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি করুন। নাও থার্ড পয়েন্টে আমি কথা বলবো বাউন্ডারিজ নিয়ে। বাউন্ডারিজ হচ্ছে আমাদের জীবনের এমন একটা সীমারেখা যেটা অদৃশ্য, কিন্তু সেটা টানা থাকে। সেটা টানা এই জন্য থাকে যাতে সবাই আমাদের ঘরের ভেতরে ঢুকে না যায়। আমরা ঘরের বাড়ির কেন বাউন্ডারি করি? যাতে যে কেউ আমাদের প্রপার্টিতে ঢুকে না বসে, উদ্বাস্তু না
চলে আসে আমাদের প্রপার্টিতে। উদ্বাস্তু কথাটা কি ঠিক? ভুল হলে মাফ করে দেবেন। বাউন্ডারি আমাদের জীবনে আমাদের প্রোটেক্ট করতে সাহায্য করে। আমাদের বাড়ির চারিপাশে যেরকম আমরা বাউন্ডারি তৈরি করি নিজের বাড়িকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের দেশের চারিপাশে যেরকম আমাদের বাউন্ডারি করা আছে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্যে, যে এই টেরিটরিতে আমাদের পারমিশন ছাড়া অন্য দেশের লোকেরা ঢুকতে পারবে না, তাদের ভিসা দরকার, তাদের পারমিশন দরকার, তারপরেই তারা ঢুকতে পারবে। সেরকম আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়। মেয়েদের যেহেতু তারা নিজের সত্তাটাকে, নিজের ইন্ডিভিজুয়ালিটিটাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না সমাজে, বা ছোটোবেলা থেকেই তাদেরকে বলা হয় ভালো মেয়ে হয়ে থাকো, মুখের ওপর বড়দের কথা বলবে না, ও বড় তো বড় বলছে, তুমি মুখের ওপর কথা বলবে না, শান্ত হয়ে থাকো, ভালো মেয়ে হও। আমি প্রিয়াঙ্কা চোপড়ার একটা ডায়লগ শুনেছিলাম, সেখানে তিনি বলছিলেন গুড গার্লস ডোন্ট মেক হিস্ট্রি, বোল্ড গার্লস ট্রু। আরেকবার বলি, কারণ আমি চাই এটা আপনাদের মাথায় ঢুকে যাক। গুড গার্লস ডোন্ট মেক হিস্ট্রি, বোল্ড গার্লস ডু। কথাটার মানে হচ্ছে ভালো মেয়েরা ইতিহাস তৈরি করে না, সাহসী মেয়েরা করে। যেমন মা দুর্গা, আজকে মা দুর্গার সেই সাহস, সেই জন্যই সে অতগুলো রাক্ষস মহিষাসুরের সাথে লড়াই করে সে যুদ্ধ জয় করেছে। আজকে কি আপনার মনে হয় যে যে কেউ মা দুর্গার কাছে, যে কোনো আতিপাতি কোনো আত্মা এসে, কোনো অসুররা এসে বা দেবতারাও এসে তাকে অপমান করে দিয়ে চলে যেতে পারে? সেই সাহস কারণ নেই, কারণ সে জানে যে মা দুর্গার সেই বাউন্ডারি টানা আছে, যে সে কি শুনবে, কি সে শুনবে না, এবং তার পাল্টা জবাব কি করে দিতে হয় সেটাও কিন্তু সে খুব ভালো জানে। আমার যে প্রথম পয়েন্টটা ছিল যে নিজের নারী সত্তাকে নিজের উইকনেস মনে করবেন না, জেন্ডার, যে আপনি একজন মেয়ে বলে সেটাকে আপনি উইকনেস মনে করবেন না। আজকে মা দুর্গা যখন মহিষাসুরের সাথে যুদ্ধ করতে যুদ্ধক্ষেত্রে নামে, যখন কোনো দেবতারা মহিষাসুরকে হারাতে পারেনি, মা দুর্গার শরণ তারা নেয়, তখন কি মা দুর্গা একবারও ভেবেছিল যে আমি মেয়ে, আমি পারবো না মহিষাসুরকে হারাতে? না, তিনি দশভুজা রূপে তিনি এগিয়ে গেছেন সামনের দিকে। বাউন্ডারিজ, এবার এই বাউন্ডারিজটা আপনি কী করে মেনটেন করবে সেটাও বলা যাবে। বাউন্ডারি কথাটা তো আমরা সবাই শুনছি, কিন্তু কী করে মেনটেন করবে? যখন আপনি কোনো লোকের সাথে আপনার প্রথম পরিচয় হয়, বা যারা আপনারা কর্মক্ষেত্রে রয়েছেন, কাজের ক্ষেত্রে রয়েছেন, দেখুন একটা কথা, এটাতে বলার আগে কী করে মেনটেন করবে একটা কথা আমি বলে দিই, সবাই আপনার বন্ধু নয়, এটা আপনারা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, বিশেষ করে মেয়েরা। দেখুন, মেয়ে, অন্য যে ছেলেদের কথা ছেড়ে দিন, অন্য মেয়েরাও যে আপনার সত্যিকারের বন্ধু হবে তার কোনো মানে নেই। কারণ আমাদের চারিপাশে যারা ইনসিকিওর মানুষজন হয় না, যারা ছেলে বা মেয়ে উভয়, যারা খুব ইনসিকিওর হয়, তারা একজন সিকিওর কনফিডেন্ট মানুষকে, আপনি যদি একজন কনফিডেন্ট মানুষ হন, আপনি যদি একটু নিজের ভিতরে সিকিওর মানুষ হন, আপনার যদি অনেক স্বপ্ন থাকে, আপনি যদি তার পজিশনের থেকে ওপরে গিয়ে কিছু করতে চান, তখন কিন্তু তার হিংসা হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের হিউম্যান টেন্ডেন্সি এটা, এনভিটা আমাদের হিউম্যান টেন্ডেন্সি। এবং এই হিংসার জন্যই মানুষ আপনাকে নিচে টানতে শুরু করবে তখন। তো ওই জন্য সবাই প্রথম কথা আপনার বন্ধু নয়। ধরুন আপনি কোনো কর্মক্ষেত্রে গেছেন, আপনি হয়তো কোনো কোম্পানির HR ম্যানেজার, বা আপনি হয়তো কোনো সরকারি সংস্থানে কোনো কাজ করেন, আপনি সেখানে প্রথম ঢুকেছেন, আপনি কি করে চান যে ওখানের আপনি কি করে এটা মানে কী বলবো, কী করে আপনি কমিউনিকেট করবেন যে লোকে যাতে আপনাকে সিরিয়াসলি নেয়, যাতে ওখানে ছেলে মেয়ে উভয়ই যাতে আপনাকে সিরিয়াসলি নেয়, আপনাকে রেসপেক্ট করে, সব থেকে বড় কথা আপনার কথাকে প্রায়োরিটি দেয়। আপনি যখন সেখানে যাবেন, সেখানে প্রথমেই আপনি লোকেদের সাথে একটা বাউন্ডারি তৈরি করবেন, প্রথমেই আপনি লোকেদেরকে নিজের কথাবার্তায়, নিজের আচার আচরণে বুঝিয়ে দেবেন যে কইটুকু কথা আপনি বলতে রাজি আছেন, কইটুকু তাদের ইন্টারফেরেন্স নিজের কাজে এবং নিজের পার্সোনাল লাইফে আপনি এন্টারটেন করবেন আর কইটুকু করবেন না। আপনি সবাইকে যদি নিজের বন্ধু করে নেন, তাহলে তারপরে যখন সাপোজ আপনি কোনো কোম্পানির HR, সবাই যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে কোনো এমপ্লয় যদি আপনার আন্ডারে যে রয়েছে সে যদি ঠিক করে কাজ না করে, তাকে কি আপনি মানে টার্মিনেট করতে পারবেন? তাকে কি আপনি ঝাড়তে পারবেন? বা তাকে কি আপনি শিক্ষা দিতে পারবেন? পারবেন না, কারণ সে তো অলরেডি, তার সাথে আপনি একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি
করেছেন, অলরেডি সে আপনার একটা বন্ধুত্বর একটা সম্পর্ক রয়েছে, যাওয়া আসা রয়েছে, একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া রয়েছে, তখন কিন্তু করাটা সেটা খুব ডিফিকাল্ট। ওই জন্য নিজের মানুষ, সব থেকে আমাদের কাছের মানুষদের সাথে বাউন্ডারি ড্র করা খুব মুশকিল হয়েছে। যেমন কাছের মানুষ বলতে আমাদের নিজের ভাই, নিজের বোন, নিজের বাবা মা, তারা যখন আমাদেরকে ডিসরেসপেক্ট করে তাদের থেকে একটা বাউন্ডারি তৈরি করা বা বলা যে এইটুকু আমি শুনবো, এইটুকু আমি শুনবো না। কারণ সবসময় বাবা মারাও ঠিক কথা বলে না, অনেক সময় তারা বুঝতে পারে না, যে বাচ্চাদের পার্সপেক্টিভ বুঝতে পারে না। বাবা মা বলেই যে তারা সবসময় ঠিক হবে সেটা নয়, সেখানে আমরা ড্র করতে পারি না লাইন, আমাদের প্রবলেম হয়। তো কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় বা বাইরেও একেবারে সেম জিনিসটা। আপনাকে প্রথমে বাউন্ডারি ড্র করতে হবে, প্রথমে আপনাকে বুঝিয়ে দিতে হবে লোককে যে কোন কোন জিনিসগুলো আমি টলারেট করব, কোন কোন করবো না, কইটুকু কথা, কইটুকু ইনফরমেশন আমি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে আপনাদের কাছে দেবো, কোনটুকু দেবো না, কিভাবে আমি কাজ করব, আর কোনটা আমি টলারেট করতে পারবো, আপনাদের ইন্টারফিয়ারেন্স কতটা আমি টলারেট করব, কতটা আমি করব না, সেটা আপনাদের আগে থেকেই বুঝিয়ে দিতে হবে। এবং তারপরে আস্তে আস্তে আপনি যখন এই বাউন্ডারিটা বুঝিয়ে দিয়েছেন, তারপরে আপনি আস্তে আস্তে তাদের সাথে একটু ওয়ার্মথ, যেটাকে আমরা বলি, মানে এটাকে আমি যদি বাংলায় মানে বোঝাতে চাই, এবং একবার আপনি বাউন্ডারি ড্র করে দেওয়ার পরে আপনাকে ওয়ার্ম হতে হবে ইন দ্য সেন্স আপনি প্রথমে বুঝিয়ে দিলেন যে কি আমি, মানে কোনটা আমার সাথে যাবে, কোনটা আমার সাথে যাবে না, এবং তারপরে আপনি আস্তে আস্তে তাদের সাথে ফ্রেন্ডলি হলেন, তাদেরকে একটু হেল্প করলেন, তারা আপনার কাছে হেল্প চাইলে জেনুইনলি তাদের সাথে একটু মেশা শুরু করলেন, তখন দেখবেন সেটা আপনার ক্ষেত্রে অনেক ভালো ফল আপনাকে দেবে। সেম এইচআরের ক্ষেত্রে যে আমি এক্সাম্পলটা দিলাম, সেম যে আপনি বাউন্ডারিটা ড্র করে দিলেন আপনার এমপ্লয়িজের সাথে বা আপনার আন্ডারে যারা কাজ করবে, তারপরে তারা যদি আপনার জন্য মানে আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসে, তখন আপনি ভালোভাবে তাদেরকে গাইড করলেন, তাদেরকে হেল্প করলেন, তারা যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে সেখান থেকে আপনি বার করে আনলেন, তারা যাতে ফ্রিলি আপনার কাছে এসে তাদের নিজের সমস্যাগুলো বলতে পারে, সেই একটা আপনি স্পেস ক্রিয়েট করলেন। কিন্তু প্রথমেই যদি আপনি নিজেকে সবার কাছে ওপেন করে দেন না, তাহলে কিন্তু আপনার সেই রেসপেক্টটা থাকবে না, আর পরে যখন আপনি তাদের দিয়ে কাজ করাতে চাইবেন যে আপনার কথাগুলো সিরিয়াসলি নেওয়া হয়, তখন কিন্তু সেটা হবে না। তাই লেডিজ প্লিজ এটাকে মাথায় রাখবেন। এটা বাড়িতেও কিন্তু তাই, বাড়িতেও আপনার কোনো আত্মীয় হোক বা কোনো ভাই বোন হোক, কাজিন হোক, রিলেটিভ হোক, তাদের সাথে প্রথমেই তারা আপনাকে ধরুন ছোট করছে, কথায় কথা শোনাচ্ছে, আপনি যদি সেখানে ডিসিশন না নেন, যে আপনি ধরুন তাদের মুখের ওপর কিছু বললেন না, কিন্তু আস্তে আস্তে নিজের অ্যাক্সেস কমিয়ে দিলেন, আস্তে আস্তে যখন তারা বাড়িতে আসা শুরু করলো আপনি তখন পাত্তা দেবেন না। একদিন বলবে যে হয়তো আপনার বাবা মাকে বললো যে কি তোমার মেয়ে তো মিশতে পারে না, তোমার মেয়ে কথা বলতে পারে না, শুধু ঘরের কোনায় গিয়ে বসে থাকে, এইগুলো হয়তো বলতে দিন, আপনার তো কিছু যায় আসে না। যে মানুষ নিজের ভেতরে কনফিডেন্ট এবং সিকিওর হয় না, তার বাইরের লোকেরা কি বললো তাতে তার কিচ্ছু যায় আসে না। এবং যারা এই যে বড় যেসব মহিলাদের আপনারা মানে বড় পজিশনে দেখছেন, টপ পজিশনে দেখছেন, সে কোনো কোম্পানির সিইও হোক বা কোনো বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো বড় আর্টিস্ট হোক, কোনো বড় সিঙ্গার হোক, তারা কিন্তু তাদের একটা মিনিটও নষ্ট করে না যে লোকে তাদেরকে নিয়ে কি বললো বলে। যেরকম প্রিয়াঙ্কা চোপড়া যদি মনে করতেন যে লোকে তাকে কি বলেছে, তাহলে যেই সব ফিল্মগুলো তিনি করেছেন, ইনফ্যাক্ট দ্য স্টার্টিং অফ দ্য কেরিয়ারে যখন তিনি শুরু করছেন, যেমন অ্যাথরাজ সিনেমাটা, ফ্যাশন, সেইগুলো তিনি অনেকবার তার ইন্টারভিউতে বলেছেন যে সেই সিনেমাগুলো করতে তাকে অনেক প্রডিউসাররা, তার বন্ধুরা, কলিগসরা ফিল্ম ইন্ডাস্ট্রির বারণ করেছিল, কিন্তু তিনি তাও করেছেন। আজকে তিনি সেই স্টেপগুলো সাহসের সাথে নিয়েছেন বলে ওই জন্য আজকে তিনি প্রিয়াঙ্কা চোপড়া হতে পেরেছেন। না হলে হয়তো তিনিও অন্য অনেক বাকি হিরোইনদের মতো স্ট্রাগলিং অ্যাক্টর হয়ে থেকে যেতেন, বা যিনি শুধু মিস ওয়ার্ল্ড হয়েছেন এবং তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে 2-3টে সিনেমা করেছে এবং তারপরে সে হাওয়া, তার আর কোনো পাত্তা নেই। কিন্তু সে যে আজকে প্রিয়াঙ্কা চোপড়া হয়েছেন, তার জন্য তিনি সেই সাহসিকতার সাথে সেই ডিসিশনগুলো নিয়েছেন এবং লোকে কি বলেছে সেটা ভাবেননি, এবং খুব স্ট্রংলি সেই বাউন্ডারিজগুলো ড্র করেছেন যে আমি কোন কাজটা করব না করব সেটা পুরোপুরি আমার ডিসিশন হবে, আমাকে কেউ বলে দিতে পারবে না যে আমি কোনটা করব না করব। সেই জিনিসটা আপনাদের ভেতরে আনতে হবে এবং সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এবং আমি 100% বলতে পারি, এবং এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যে আপনারা যদি এই পয়েন্টসগুলো যেগুলো আমি বলছি একটু যদি মাথায় রেখে চলেন, একটু যদি দৈনন্দিন জীবনে এটাকে অ্যাপ্লাই করেন না, ছোট
কোনো বড় অকেশনের জন্য আপনাকে ওয়েট করতে হবে না, বড় ঝামেলার জন্য ওয়েট করতে হবে না, রোজ ডেলি হ্যাবিটের মধ্যে এই জিনিসগুলো করে নেন না, তাহলে আপনি নিজের জীবনকে 360 ডিগ্রি ট্রান্সফর্ম হতে দেখবেন এবং আপনিও মা দুর্গার মতো পাওয়ারফুল হবেন এবং লোকে সেই পাওয়ারটা ফিল করবে। আমার 4th নম্বর পয়েন্ট, দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ইউজ টু ইয়োর সেলফ ম্যাটার্স। এই কথাটার মানে কি, যে কথাটা আপনি নিজেকে বলেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা কখনো ভেবে দেখি না যে আমরা নিজের সাথে যেভাবে কথা বলি সেইটা কতটা আমাদের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, আবার সেটাই উল্টো দিকটা মানে ফ্লিপ সাইডটা যদি আমরা দেখি সেটা কত ভালো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। যেরকম আমি আমার এক্সাম্পল দিই, আমি যখন আরও মানে ছোটো ছিলাম, আরও ইয়াং বলতে যাচ্ছিলাম, আমি তো ইয়াং, মানে এখনও আমি ইয়াং, তো মানে ছোটো ছিলাম যখন, ছোটোবেলার কথা। তো আমি যখন স্কুলে পড়তাম তখন, ইনফ্যাক্ট কলেজে উঠেও আমি মানে নিজেকে না, যেহেতু একটা হিরোমন্যতা একটা কাজ করতো আমার ভেতরে, তো সেই জন্য কি কোনো কাজে হয়তো কারোর সাথে কোনো কথা হচ্ছে, বড়রা কোনো কথা বলছে, আমি হয়তো যদি কিছু একটা ভুল করে হয়তো বলে ফেললাম, হয়তো ভুল করে কিছু করে ফেললাম, এবং তারা আমার দিকে এমনভাবে একটা তাকালো আমি যেন মানে কি না কি করে ফেলেছি, বা তারা বলার আগেই হয়তো তারা কিছুই বললো না, তারা হয়তো শুধু হাসলো, বা হয়তো তারা বললো যে আরে তুই এটা বলছিস, আরে এটা হবে না, এটা হবে। আমি তখন ওখান থেকে ফিরে এসে, মানে সেই ধর আমার ভাই বোনদের ভিতরে গল্প হচ্ছে, সেখানে হয়তো আমি কিছু ভুল বলে ফেললাম, বা হয়তো বন্ধুদের মধ্যেই হচ্ছে এবং তারা হয়তো আমাকে ঠিক করে দিল বা জাস্ট হাসলো, আমি ঘরে এসে আমি ভাবতাম নিজেকে, আমি বলতাম ইস কি বোকা আমি, কেন মানে আমার মাথায় সত্যিই কিছু না, আমি সত্যিই একদম আমি মানে আমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই, কী কথা আমি বলে ফেললাম, ওরা কি মনে করলো, আমার প্রতি হাসলো। এই জিনিসটা সবসময় আমার মাথায় যে আমি আমার মাথায় বুদ্ধি নেই, আমি বোকা, বা আমি এটা কেন বললাম, এরকম বোকার মতো, সব থেকে বোকার মতো কথা, ফালতু কথা কেন যে আমি বলতে গেলাম, তা থেকে আমি চুপই করে থাকতাম, সেটাই বেটার হতো। সবসময় আমার মাথায় এটা চলতো এবং এটা আমাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করতো। বা হয়তো আমি একটা কোনো কাজ করতে গেলাম, হয়তো সেটা একবারে হলো না, সমানে আমি একই জিনিস বলে যেতাম যে আমার কিছু হয় না, ভাগ্যটাই আমার খারাপ, আমার হবেই না, কেন আমার সাথে এরকম হয়, যখনই আমি কিছু কাজ করতে চাই একবারে তো হবেই না, কোনো কাজ আমি জানি আমার কাজ একবারে হয় না। এই যে নেগেটিভ কথাগুলো, এবং আপনারা হয়তো অনেকেই আমার সাথে রিলেট করবেন, অনেকে, এটা ছেলে মেয়ে ভিত্তি বলে নয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা বেশি, কারণ আমি যেহেতু বললাম যে মেয়েদের ছোটোবেলা থেকেই, ছেলেদের যেটা ছোটোবেলা থেকে থাকে না, মেয়েদের সেটা অনেক ব্যাপারে রোকটোক থাকে, অনেক ব্যাপারে এটা করবে না, ওটা করবে না, এইভাবে বসো, এইভাবে কথা বলো, এটা করছো, এটা ভালো নয়, কিন্তু এত কথা বলো না, এত জোরে কথা বলো না, এত চিল্লে কথা, এত দাঁত বার করে হাসার কি আছে। এই যে মেয়েদের যে গুণটিটা হয়, ওই জন্য ছোটোবেলা থেকেই তাদের একটা হীনমন্যতা ইনবর্ন থাকে তাদের ভেতরে একটা। খুব কমই মেয়ে এমন আছে যাদের ভেতরে তারা কোনো একটা টাইমে তারা ছোট ফিল করেনি বা ইনসিকিউর ফিল করেনি বা নিজেকে ছোট মনে করেনি। খুব কম মেয়েই হবে এমন, খুব কম লাকি মেয়েই হবে। আমি জানি আমি তাদের মধ্যে একজন ছিলাম না, আমাকে এই হীনমন্যতা ওভারকাম করতে হয়েছে। তো সেই জন্যই আমি বলছি যে নিজের সাথে আপনি যখন কথাটা বলবেন, নিজেকে কখনো ছোটো ভুলেও কখনো, যদি আপনার কোনো দিন কাজ করতে না মনে হয়, কখনো বলবেন না যে আমি তো খুব লেজি, আমি তো খুব কুড়ে। না, আপনি বলবেন হ্যাঁ আজকে আমার ভাল লাগছে না, ঠিক আছে আমি সকালে আমার ভালো লাগে, আমি বিকালে করবো, ঠিক আছে আজকে আমার ভাল লাগছে না, আমি রেস্ট নিই, আমি কালকে করবো। কুড়ে কথাটা কখনো বলবেন না। বা আপনি হয়তো ভুল করে, আমি যেরকম আমার এক্সাম্পল দিলাম, ভুল করে হয়তো কোনো একটা কথা বেফাস বলে ফেলেছেন, হয়তো যেটা বলা উচিত ছিল না, কখনো নিজেকে বলবেন না যে আমার মাথায় গোবর পোড়া রয়েছে, আমার দ্বারা এটা হবে না, আমি ভুলভাল, তার থেকে আমি কেন যে বললাম, আমি তার থেকে চুপ করে থাকলেই ভালো হয়, এটা নয়। সেখানে আপনি বলুন ঠিক আছে আমি এটা ভুল বলে ফেলেছি, এর পরের বার আমি সাবধানে কথা বলবো, আমি ভেবে কথা বলবো, আমি কম কথা বলবো, এইটা থাকবে। কোনো একটা কাজ করতে যাওয়ার সময়, আগেই প্রথমে কোনো একটা কাজ করতে শুরু করার আগে আমি কি এটা পারবো, যেরকম সাপোজ আমি অনেক মানুষকে জানি যারা একটা ইউটিউব চ্যানেল খুলতে চায়, এবং তারা ইউটিউব চ্যানেলটা খোলার আগে, এখনও তারা ভিডিও রেকর্ড করেনি, কিচ্ছু করেনি, ভিডিও দেয়নি, তার আগেই তারা বলে, হয়তো তাদের মধ্যে সেই ট্যালেন্ট আছে, হয়তো আমি একজনকে চিনি, একজন আমার থেকে বয়সে অনেক মানে বড়, আমার মায়ের বয়সী, তিনি খুব ভালো রান্না করেন এবং তিনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান। কিন্তু যখনই আমি তাকে বলি যে কাকিমা তাহলে ঠিক আছে, তাহলে আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, বা আপনি খুলুন না, কিছুদিন বাদে খুলুন, একটা স্ট্যান্ড কিনে নেবেন, একটা মাইক কিনে নেবেন, নিয়ে খুব করবেন আপনি তো খুব সুন্দর এমনিতেও কথা বলতে পারেন না, আপনার রান্নাও খুব ভালো,
সে প্রথমেই আমাকে একটা কথা বলে, আমি এখন তাকে বলা ছেড়ে দিয়েছি, আগে বলতাম, সে প্রথমেই আমাকে বলে যে আমার দ্বারা কি হবে, দূর, আমার রান্না কেউ দেখবে না। ইউটিউবে এরকম কত আরও চ্যানেল আছে ভালো ভালো, তাদের কত সাবস্ক্রাইবার, কত সুন্দর তারা কথা বলে, কত তাদের সুন্দর জায়গা, আমার রান্না কে দেখবে? ওরকম রান্না অনেকেই পারে, ওরকম ভালো কথা অনেকেই বলতে পারে। তাহলে এদেরকে আপনি কি বোঝাবেন? এরা কি কখনো আপনার মনে হয় যে ইউটিউব চ্যানেল খুলতে পারবে? সে যদি খুলে নাম করতেও পারত, তাও সে পারবে না, কারণ তো সে সেই অ্যাকশনটাই নেবে না। হয়তো আপনি কোনো ব্যবসা খুলতে চাইছেন, হয়তো আপনি কোনো চাকরির অ্যাপ্লাই করতে চাইছেন, হয়তো আপনি চান না যে বাড়িতে হাউসওয়াইফ হয়ে বসে থাকবো, হয়তো আপনি চান না যে বাড়িতে কাজকর্ম ছেড়ে শুধু বাড়িতে বসে থাকবো, খাবো দাবো, তারপরে বাবা বিয়ে দিয়ে দেবে, বিয়ে করে বাড়ি চলে, মানে বরের বাড়ি চলে যাবো, সেখানে শুধু ঘর সংসার নিয়ে থাকবো। আপনি নিজের কিছু করতে চান, কিন্তু আপনার সেই সাহসটাই হচ্ছে না যে আপনি গিয়ে ফর্ম ফিল আপ করবেন, আপনার সেই সাহসটাই হচ্ছে না যে আপনি বেরিয়ে গিয়ে, এবং আপনার সাহসটা আপনাকে চিল্লে চিল্লে লোককে বলতে হবে না, আপনার বাবাকে বলতে হবে না, বা আপনার দাদাকে কনভিন্স করতে হবে না যে আমি চাকরি করতে চাই, আমাকে চাকরি করতে দাও। আপনি ডিসিশন নিন, একটু সাহস লাগবে, লাইফ ইজ নট ইজি, স্ট্রাগল আসবে, হয়তো তারা আপনাকে সাপোর্টও করবে না, কিন্তু আপনি নিজের ভেতরে সেই বিশ্বাসটা রাখুন, নিজের ভেতরে সবসময় সেই বলুন যে আমি পারবো, আমি চাকরি করতে চাই, আমি চাকরিটা পাবো, আমি ব্যবসা খুলতে চাই, আমি ব্যবসাটা খুলবো। ঠিক আছে, যদি না হয়, আমি যদি ফেল করি, কি আছে, আমি অন্য কিছু করে নেবো। বুঝতে পারছেন আপনাদের আমি কি বোঝাতে পারছি জিনিসগুলো? দেখুন, এই ভিডিওটা আজকে মানে খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ আমি এটা অনেক দিন ধরেই ভাবছি যে মহিলাদের জন্য, মেয়েদের জন্য আমি এই ভিডিওটা করতে চাই। আমার মতো মেয়েরা যারা হয়তো আমার মতোই প্রবলেমসগুলো ফেস করেছে, তারা যেন একটু হলেও যেন সতর্ক হতে পারে। ওই জন্য নিজের সাথে আপনি যে কথাগুলো বলেন, ফার্স্ট অফ অল প্রেজেন্টে কথা বলুন, আই উইল বি কনফিডেন্ট, না আই অ্যাম কনফিডেন্ট। আমি কনফিডেন্ট হব না, আমি কনফিডেন্ট। আমি সুন্দর হব না, সময়ের সাথে সাথে সুন্দর হব না, আমি সুন্দর, আমাকে দেখতে ভালো, আমি এটা পারবো। দেখা দেখির কোনো সিন নেই। এটা যখন আপনি ডেইলি, এটা খুব ডিফিকাল্ট। দেখুন, এই জিনিসটা খুবই একবার আমরা হ্যাবিটের, আমরা মানুষ না, হ্যাবিটের দাস, মানে আমাদের অভ্যেসের দাস, এবং অভ্যেস চেঞ্জ করা কিন্তু খুব ডিফিকাল্ট। চট করে একবার সেই অভ্যেসটা যদি বছরের পর আমাদের হয়ে যায় না, সেই অভ্যেসটা চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। যেমন যার একবার সিগারেটের অভ্যেস হয়ে যায়, সেই সিগারেট ছাড়া কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ সেটা তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। খাওয়া, ঘুমানো, দাঁত মাজা, কাজ করার সাথে সাথে সেটাও তার একটা অভ্যেস, যেটা সে বছরের পর বছর করে এসছে। তাই হুট করে ছাড়তে গেলে তার কিন্তু অসুবিধা হবেই হবে। সেরকমই কিন্তু মানুষই এমন একটা জীব, এবং শরীরই এমন একটা জিনিস যে শরীরের নাম, আমার বাবা একটা কথা বলতো, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। আর মানুষই এমন একটা জীব, মানুষই এমন একটা, দেখুন ডাইনোসররা যেহেতু পৃথিবীর সাথে, এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করতে পারেনি বলে তারা এক্সটিংগুইশ হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মানুষ পেরেছে, এগিয়ে গেছে, সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করেছে, টেকনোলজির দিক থেকে, নিজের কাজকর্মের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, ওই জন্য তারা এতটা এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে, আরও এগোবে যত দিন যাবে। এখন অনেক লোকে এই মুহূর্তে চ্যাট জিপিটির সাথেও নিজেকে মানিয়ে নিতে শুরু করে দিয়েছে, যদিও সেটা ফেয়ারলি কিন্তু নতুন আমাদের, যদি আমরা দেখি খুব ভালো করে বা ভেবে দেখি। তো সেই জন্যই বলছি যে আপনি যদি একবার ঠিক করেন, দেখুন সাইকোলজিতে বলে 28 দিন লাগে একটা হ্যাবিট চেঞ্জ করতে, এবং সেটা পার্মানেন্ট করতে 90 ডেজ লাগে, মানে ওই 3 মাস প্রায় লাগে। আপনি যদি এইটা করে নেন, আপনি যখনই আপনার মাইন্ডে কোনো নেগেটিভ আসবে জিনিস, যে যখনই আপনি কোনো ভুল করবেন, তখন নিজেকে এটা না বলে যে তোর আবার তুই ভুল করে দিলি, তার বদলে বলুন হ্যাঁ আমি ভুল করেছি, পরের বার আর করবো। আর নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন। যে আপনি যদি নিজের ভাগ্যে বলতে থাকেন না, যেটা আমার ভাগ্যে তো নেই, আমার ভাগ্যে তো হবে না, তাহলে সত্যিই হবে না। কিন্তু আপনি যদি বলতে থাকেন যে হ্যাঁ আমি পাবো, ঠিক আছে হয়ে যাবে, আমার বিশ্বাস হয়ে যাবে, তাহলে সেটা না পেলেও অন্য কিছু আপনি ঠিক পেয়ে যাবেন। কিন্তু যদি নেগেটিভ কথা বলেন না, কিচ্ছু পাবেন না। এটা আমি আপনাকে অ্যাস্ট্রোলজি, আমি যেটুকু শিখেছি বা শিখছি সেখান থেকে আমি বলতে পারি, এবং নিজের রিয়েল লাইফে দেখে আমি বলতে পারি। আমার বাবারই এটা মানে খুব একটা খারাপ অভ্যেস ছিল একটা টাইমে, যে খুব মানে সবসময় তার প্রথম কথা তার মুখ দিয়ে যেটা বেরোবে সেটা নেগেটিভ কথা, নিজের ব্যাপারেও এবং সবার ব্যাপারেও। এখন সেটা অনেকটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, তো দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ইউজ ফর ইয়োর সেলফ ম্যাটার্স, কারণ সেটা আপনার মাইন্ডসেট দেখায় যে আপনার মাইন্ডসেট কি গ্রোথ মাইন্ডসেট, এগিয়ে যাওয়ার মাইন্ডসেট, আপনার পেছনে ফেলে রাখার মাইন্ডসেট আপনার। এবং গ্রোথ মাইন্ডসেট বলা ব্যক্তিরাই, মেয়েরাই
মহিলারাই কিন্তু এগিয়ে যায়। আজকে আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি কোনো পলিটিক্সকে কোথাও আমি সাপোর্ট করছি না, আমি মমতা ব্যানার্জিরও সাপোর্টার নই, আমি নরেন্দ্র মোদীরও সাপোর্টার নেই, আমি সিপিএমেরও সাপোর্টার নেই, আমি একটা নিউট্রাল ব্যক্তি। কিন্তু আমি যদি তার অ্যাজ আ পার্সন, অ্যাজ আ ব্যক্তি হিসাবে যদি আমি তাকে দেখি, আজকে সে যে চিফ মিনিস্টার হয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিপিএমের 36 ইয়ার্স যে রাজত্ব সিপিএম করে গেছে, সেটাকে ফেলে দিয়ে নিজের একটা পলিটিক্যাল পার্টি গড়ে তোলা এবং সেটাকে টপে নিয়ে যাওয়া, তার চিফ মিনিস্টার হয়ে এতগুলো বছর রাজ করা, কিছু তো তার ভিতরে ক্যালি রয়েছে। তাই জন্যই তো বছরের পর বছর মানুষ তাকে ভোট দিচ্ছে। তো সেটা তিনি যদি কখনো নিজেকে না ভাবতেন যে আমি পারবো, আমি একটা রাজ্যের চিফ মিনিস্টার হতে পারবো, তাহলে তিনি কোনো দিনই যদি না ভাবতেন, যদি নিজেকে নেগেটিভ কথা বলতেন, আমি জানি না, আমি মমতা ব্যানার্জির সাথে আমি কথা বলিনি, আমি তাকে কোনোদিন সামনাসামনি দেখিও নি এবং তার মাথাদের ভেতরেও ঢুকিনি, কিন্তু তার পার্সোনালিটি দেখে যেটুকু আমার মনে হয় যে তিনি নিজে তার সে কিন্তু অটল তার ভিশনে যে তিনি চিফ মিনিস্টার হবেন এবং চিফ মিনিস্টার হয়ে তিনি থাকবেন, পাওয়ার নিয়ে তিনি থাকবেন এতগুলো বছর। সেই বিশ্বাস যদি তার ভেতরে না থাকতো, তাহলে কিন্তু তিনি কোনোদিনও সিপিএমকে হাঁটিয়ে সেই জায়গাটা তিনি নিতে পারতেন না। তো লেডিজ, প্লিজ চেঞ্জ দ্য ওয়ে ইউ স্পিক টু ইয়োর সেলফ। আজকের আমি এবার 5 নম্বর পয়েন্টে যাচ্ছি, এটা হচ্ছে শেষ পয়েন্ট। এই যে লাস্টের পয়েন্টটা আমি বলতে যাব, এটা হয়তো আপনারা একটু কন্ট্রোভার্সিয়াল মনে হবে, কিন্তু আপনারা সত্যিই যদি ভেবে দেখেন কথাটা আপনাদের কোথাও না কোথাও গিয়ে সঠিক বলে মনে হবে। তাহলে বলি, মেন হু আর ইনসিকিওর স্ট্রাগল উইথ কনফিডেন্ট উমেন। আমাদের চারিপাশের যে পুরুষরা রয়েছে, দেখুন আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, সেটা যারা টপে পৌঁছেছে তারাও বলেছে, সেই সব মহিলারাও বলেছে, যারা একদম মাটি গ্রামীণ লেভেলে তারাও বলেছে, এবং সব ক্ষেত্রে বলেছে, কর্মক্ষেত্রে বলেছে, পার্সোনাল ব্যক্তিগত লাইফে বলেছে, সব দিক থেকে বলেছে। আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, সেটা আমরা সবাই জানি, ছেলেরাও কিন্তু জানে। এবার আমার এই পয়েন্টটার মানেটা কি? যে পুরুষেরা নিজে ইনসিকিওর, যাদের নিজের ভেতরে আত্মবিশ্বাস কম, তারা কোনো দিনই একটা আত্মবিশ্বাসে ভরা অ্যাম্বিশিয়াস উচ্চ আকাঙ্ক্ষাওয়ালা মহিলাকে সহ্য করতে পারবে না। সেটা আপনার বস হতে পারে, সেটা আপনার বয়ফ্রেন্ড হতে পারে, সেটা আপনার কলিগ হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, সেটা আপনার ছেলে হতে পারে। এবং সেটা শুনতে খুব দুঃখ লাগলে, আমি এটা দেখেছি এবং সাইকোলজি রিসার্চেও আমি এটা পেয়েছি, বাবাও হতে পারে। যারা ইনসিকিওর না, তাদের থেকে উইক যারা, তাদেরকে কন্ট্রোল করে তারা নিজের কনফিডেন্স বুস্টটা পায়। এবং মেয়েদেরকে যেহেতু বরাবরেরই নারীকে একজন অবলা নারী হিসাবে প্রেজেন্ট করা হয়েছে সিনেমাতে, আমাদের অনেক অনেক চারিদিকে আমরা শুনে থাকি অবলা নারী, একজন পুরুষ এসে তাকে বাঁচাবে, একজন পুরুষের বাঁচানোর জন্য তারা ওয়েট করে রয়েছে যে কখন একজন পুরুষ আসবে, কখন একজন তার সেভিয়ার, তার রক্ষক আসবে এবং সে একজন পুরুষ হবে এবং সে তাকে বাঁচাবে, সে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। এটা আজকের এই যুগে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এটা কিন্তু একদম ভুল। আজকে মেয়েরাই মেয়েদের রক্ষা করতে পারে এবং ফিজিক্যালিও পারে। তার জন্য কি দরকার জানেন? তার জন্য দরকার একটু সময় আর একটু সাহস। আজকে মেয়েরাও নিজেদের রক্ষা করতে পারে যদি মেয়েরা কিছু কিছু টিপস ফলো করে, যেটা আমি এর পরের একটা ভিডিওতে আমি নিয়ে আসবো এবং আমি বলবো। ফিজিক্যালিও রক্ষা করতে পারে, ফিজিক্যালিও পুরুষদের দরকার পড়ে না। মেয়েরা যদি একটু বুদ্ধি করে, একটু নিজের সময় দেয়, একটু নিজের সাহস দেখায়, তাহলে মেয়েরাও পারে। হ্যাঁ, পুরুষ আমাদের জীবনে দরকার। আজকে মা দুর্গা মহাদেব ছাড়া অপূর্ণ, অর্ধ নারীশ্বরের কথা আমরা জানি। মহাদেবী মা দুর্গা, মা দুর্গাই মহাদেব, একে অপরের সাথে ইন্টারমিক্স। সেরকম পুরুষরা আমাদের অপর হাফ, আমাদেরকে তারা কোথাও না কোথাও গিয়ে তারাও আমাদের দরকার, অফকোর্স। কিন্তু যেসব পুরুষেরা ইনসিকিওর, ইনকনফিডেন্ট, আন্ডার কনফিডেন্ট, তারা কিন্তু একটা মেয়েকে বা তাদের লাইফের মহিলাদের, মাকে, বউকে, বোনকে, মেয়েকে সবসময় নিজের হাতের মুঠোর ভেতর রাখতে চায় একটা পুতুল হিসাবে, যে তার কথায় যাতে ওঠে, তার কথায় যাতে বসে। সে যাই বলুক না কেন, সে যেন কখনো নিজের পাওয়ারটা না বুঝতে পারে, যে সে কতটা
মানে শক্তিশালী, সে নিজের রাইটসগুলো যেন না বুঝতে পারে, যে আইনভাবে তার কত রাইটস আছে, সে যেন ইন্ডিপেন্ডেন্ট কখনো না হয়, যাতে সে তার ঊর্ধ্বে চলে যাবে। কারণ আমরা জানি যে মেয়েদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, নিজে পয়সা রোজগার করা। হ্যাঁ, হয়তো আপনার প্রচুর বাবা হয়তো প্রচুর বড়লোক, হয়তো আপনার স্বামী প্রচুর বড়লোক, কিন্তু যতদিন আপনি তার আন্ডারে থাকবেন, সে আপনার বিলস পে করবে, সে আপনার প্রত্যেকটা খাওয়া দাওয়া, ওঠা বসা, জামা কাপড়, ঘোরা বেড়া, ততদিন কিন্তু তার একটা কন্ট্রোল রয়েছে আপনার উপর। কারণ সে খুব ভালো করেই জানে যে আমি যদি আজকে এই টাকাগুলো দেওয়া বন্ধ করে দিই, তাহলে কিন্তু এই মেয়েটা নিজেকে চালাতে পারবে না, নিজের সাস্টেনেন্সের জন্য, নিজের জীবিকা চালানোর জন্য হলেও তাকে আমার কথা শুনতে হবে, আমার সাথে থাকতে হবে। খুব কমই এমন মেয়েদের বাপের বাড়ি হয় যে তারা বিয়ে ডিভোর্সের পরেও মেয়েকে সাপোর্ট করে, মেয়েকে হেল্প করে এবং ফাইন্যান্সিয়ালি তাকে সব দিক থেকে পুরোপুরি হেল্প করার চেষ্টা করে। যতদিন একটা ছেলে একটা মেয়ের সাজগোজের, খাওয়া দাওয়ার, টাকা পয়সা পে করবে, ততদিন কিন্তু সেই হিসেব চাইবে আপনার থেকে। আপনি যদি 1 টাকা বেশি খরচা করেন, তার কিন্তু সেই অধিকার আছে, কারণ সে কষ্ট করে খেটে আপনাকে খাওয়াচ্ছে। তাই সে জিজ্ঞেস করতেই পারে যে 50 টাকা আপনি কোথায় খরচা করলেন, আপনি এখানে কেন খরচা করলেন। এটা ভেবে দেখবেন কতটা আপনি তাহলে তার কন্ট্রোলে রয়েছে। কেউ সুন্দরভাবে জিজ্ঞেস করে, কেউ চাবুক নিয়ে জিজ্ঞেস করে, এটাই হচ্ছে ডিফারেন্স। এটা ভেবে দেখবেন। তাই যত তাড়াতাড়ি পারবেন ইন্ডিপেন্ডেন্ট হবেন, এবং আপনার পাশের পুরুষগুলো আপনাকে ওঠাচ্ছে না আপনাকে দাবিয়ে রাখছে, সাপ্রেস করে রাখছে, সেটা চিনতে শিখুন। আন্ডার কনফিডেন্ট মেলের 5টা আমি ক্যারেক্টারিস্টিক বলছি, যেটাতে আপনি বুঝতে পারবেন যে কোন পুরুষরা ইনসিকিওর। নাম্বার 1, যারা মহিলাদের ক্রিটিসাইজ করে। আপনি যদি কোনো ভালো কাজ করতে চান, সবসময় আপনাকে ডিসকারেজ করবে, আপনার ভেতরে খুদ বার করবে, বা এই টোনে কথা বলবে যে আরে তোরা মেয়েরা তো এরকম টাইপেরই হোস, ওভার ইমোশনাল, ওভার এক্স্যাজারেটেড, শর্ট টেম্পার্ড। নাম্বার 2, তারা সবসময় আপনাকে নিজের কন্ট্রোলে রাখতে চেষ্টা করবে, কখনো চাইবে না যে আপনি নিজের কিছু করুন, বা করলেও সবসময় যেন আপনি তার থেকে পারমিশন নেন, সেটা সে এনশিওর করবে। 3, সে আপনাকে উচ্চ জায়গায় দেখে হিংসে হবে। যখনই ধরুন আপনি কর্পোরেটে কাজ করছেন, আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আপনার হাজব্যান্ড এবং আপনি দুজনেই একই পজিশনে কাজ করছেন, কিছু হলো আপনি প্রমোশন পেয়ে গেলেন, তখন আপনার হাজব্যান্ড যদি ইনসিকিওর হয়, আন্ডার কনফিডেন্ট হয়, সে আপনাকে হিংসে করতে শুরু করবে, এবং দেখবেন তার ব্যবহারে বা তার কথাবার্তা একটা টোন কাটা কথা চলে এসছে। আরে হ্যাঁ, তোমার তো এখন ব্যাপার স্যাপারই আলাদা, এখন বড় অফিসার, এখন হায়ার পজিশনে হয়েছো, স্যালারি বেশি, করো, হ্যাঁ আমার কি আছে, আমি তো সেই এমপ্লয়, ছোটোখাটো এমপ্লয়, আমার আর কি দাম, আমার কথা তুমি কেনই বা শুনতে যাবে, হ্যাঁ করো, তোমার তো ব্যাপার স্যাপারই আলাদা। 4, তারা কখনো আপনার সুখ্যাতি বা আপনার বড়াই বাইরের লোকের কাছে করবে না। ইয়েস, তারা কখনো আপনাকে দেখাবে না যে আপনি নিজেও আপনার একটা সত্তা আছে। সে সবসময় এমন বাইরের লোকের কাছে প্রেজেন্ট করবে যেন আপনার তাকে ছাড়া চলেই না, মানে সে না থাকলে আপনার জীবনটা অচল, আপনি মানে চলতেই পারবেন না, এমন একটা ব্যাপার সে দেখাবে। অ্যান্ড 5, মেয়ে জাতিদের গালাগালি দেওয়া। এটা অনেকে করে না, সামনাসামনি হয়তো করে না, কিন্তু কোথাও না কোথাও আপনি বুঝতে পারবেন মেয়ে জাতিদের একটা গালাগালি দেওয়া। সবসময় মেয়ে জাতিদের, যেটা আমি অ্যাকচুয়ালি এটা প্রথম পয়েন্টেরই একটা রিপিটেশন, যে মেয়ে জাতিদের একটা অন্য চোখে, একটা খুব নিচু চোখে দেখা, যে সবসময় তারা আমাদের পদোন্নত হয়ে থাকবে, এরকম একটা ভাব দেখা। আপনার চারিপাশে এরকম পুরুষেরা যদি থাকে, খুব সাবধান। যে পুরুষগুলোকে আপনি নিজের জীবন থেকে বার করে দিতে পারবেন, সেইগুলোকে দয়া করে তাদের কাছ থেকে দূরে সরে আসে, সেই সব কলিগসের থেকে দূর হয়ে যান, সেই সব বন্ধুর থেকে দূর হয়ে যান, সেই বয়ফ্রেন্ডটাকে ছেড়ে দিন, সেই হাজব্যান্ডটাকেও তেমন হলে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন।
শিক্ষা মানে বুদ্ধির সাথে তাকে ট্যাকেল করা এবং তাকে বুঝিয়ে দেওয়া যে আপনি এগুলো টলারেট করবেন না, আর না হলে আপনি তার সাথে থাকবেন না। এবং বাবা হলে বাবার সামনেও রুখে দাঁড়ানোর শক্তি রাখুন। দরকার পড়লে বাড়ি ছেড়ে দিন, আর যদি বাড়ি না ছাড়েন বাবার সাথে ডিস্টেন্স করে নিন, কারণ সবার বাবা সাপোর্টিভ হয় না। আর এটা শুনতে খুব দুঃখ হলেও এটা খুব রূঢ় সত্য। অনেক বাড়িতেই বাবা মারা তাদের ছেলেদেরকে, ছেলে যদি থাকে বা আপনার ভাই যদি থাকে, কোথাও না কোথাও তাকে একটু বেশি ভালোবাসে, তাকে সেই সুযোগগুলো বেশি দেওয়ার চেষ্টা করে, হয়তো যে সুযোগগুলো আপনারও পাওয়ার সমান অধিকার ছিল। তাই আজকে এই পয়েন্টসগুলো আশা করি আপনার নিজের ভেতরের মা দুর্গাকে বার করতে বা তার সাথে কাজ করতে হেল্প করবে। এই পয়েন্টসগুলো যদি আপনি মনে রাখেন এবং সেটা যদি আপনি এমবডি করতে পারেন, সেটা যদি আপনি দেখুন প্রত্যেকটা দেবদেবীরই একটা এনার্জি থাকে এবং সেই এনার্জিটাকে নিয়েই আমাদের কাজ করতে হয়। যেমন শ্রীকৃষ্ণের এনার্জি হচ্ছে তিনি খুব বুদ্ধিমান, তিনি খুব শান্ত মাথায় বুদ্ধি দিয়ে কাজ করেন, তিনি রাগ করেন না, তিনি চেল্লান না, তিনি উগ্র রূপও ধারণ করেন না। খুব সুন্দর মুখে একটা ছোট্ট হাসি দিয়ে সে সব প্রবলেমের সলিউশন করে দেয়। মহাদেব সেখানেই তিনি ডিট্যাচ, দুনিয়াতে জগতে কি হচ্ছে তার কোনো পরোয়া নেই, সে নিজের ভেতরে, সে নিজে সমাধিস্থ। কিন্তু যখন সে রেগে যায় তখন সে রুদ্র রূপ কাল ভৈরব হয়ে যায়, নটরাজ হয়ে যায়, তখন সে সার সৃষ্টিকেও বিনাশ করে দিতে পারে। সেরকমই মা দুর্গা সিম্বলাইজ করে পাওয়ার, অথরিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। পাওয়ার, অথরিটি, ইন্ডিপেন্ডেন্স, এটার বাংলা আমার বলার দরকার নেই, কারণ এই কথাগুলোর মানে হয়তো আপনারা সবাই বোঝেন এবং জানেন। মা দুর্গা হয়ে উঠুন, নিজের ভেতরের মা দুর্গাকে চ্যানেলাইজ করুন, মা দুর্গাকে বার করুন, নিজের কথাবার্তায়, নিজের চাল চলনে, নিজের কাজে, নিজের সাজ পোশাকে মা দুর্গা হয়ে উঠুন। মা দুর্গার মতো ভাবার চেষ্টা করুন। মা দুর্গা যখন রেগে গিয়েছিলেন তিনি কিন্তু মহাদেবকেও খেয়ে ফেলেছিলেন। ওই জন্য মা দুর্গা বা মা কালী দশমহাবিদ্যার এক রূপ হচ্ছে মা ধূমাবতী। মহাদেবও কিন্তু তার থেকে নিস্তার পাননি। এবং মা কালী যখন তিনি হয়ে উঠেছিলেন তখন শান্ত করতে মহাদেব কিন্তু তার মাথার ওপর গিয়ে হাত রাখেননি, তার পায়ের কাছে শুয়ে পড়েছিলেন, পায়ে শুয়ে পড়েছিলেন, তখন তিনি শান্ত হয়েছিলেন। এবং যখন মহিষাসুরকে কোনো দেবতা মারতে পারেনি তখন ত্রিদেব কিন্তু মা দুর্গার শরণাগত হয়েছিলেন মহিষাসুরকে বধ করার জন্য। তাই সব সময় মা দুর্গার কথা মনে রাখবেন এবং মা দুর্গার মতো হয়ে নিজের ভেতরের মা দুর্গাকে বার করে এই দুনিয়াকে জয় করুন। দেখুন লাস্ট একটা পয়েন্ট, মা দুর্গা তাকেই আশীর্বাদ করেন যে 9 বার পড়ে 9 বার হেরে গিয়ে আবার 10 বার উঠে লড়াইটা করে। মা দুর্গা মহিষাসুরের সাথে কিন্তু 100 দিন লড়াই করেছিলেন, 99টা দিন লড়াই করে 100 দিনের দিন গিয়ে তিনি মহিষাসুরকে হারিয়েছিলেন। যদিও তার কাছে সব আশীর্বাদ ছিল, সে দশভুজা, তাও তাকে এত লড়াই করতে হয়েছে, এত পেশেন্স রাখতে হয়েছে। তাই আপনিও মনে করবেন না এই জিনিসটা সোজা হবে বা ইজি হবে। কখনো আমি আপনাদের মিথ্যে আশাই চ্যানেলে দেব না। ইট ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট, কিন্তু ইট উইল বি ওয়ার্থ ইট। তাই প্রত্যেকটি নারী হয়ে উঠুক, বিশেষ করে পশ্চিমবঙ্গের, এবং যারা বাঙালি এবং যারা মা দুর্গার ভক্ত হয়ে উঠুক, তারা নিজেই এক একটা মা দুর্গা। আজকে এখানেই রাখলাম। আমার চ্যানেলটা বা আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে বা এই ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং কোন জিনিসটা আপনার ভালো লাগলো, কোন জিনিসটা আপনার মনে হলো যে এই বিষয়ে আর একটু কথা বললে ভালো হতো, সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবং অবশ্যই এরপরে আরও কী টপিক্সের ওপর আপনারা ভিডিও চান প্লিজ আমাকে জানাবেন। আমি সেই টপিক্সগুলোর ওপর ভিডিও আনবো এবং আপনাদের যতটা পারবো ততটা হেল্প করব। এবং আজকে এখানেই রাখি তাহলে, চলুন, নমস্কার, টাটা।